বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে ৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ করি। আচ্ছা, বলা হয়েছে কি সহজ পদ্ধতিতে গুণ করি। আমরা কিন্তু এর আগেও সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় এই বিষয়টি শিখেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ৫-এর ১ নম্বরে আমাদেরকে বলা হয়েছে ১৯৯ গুণ ২৫। তাহলে আমরা কিন্তু এইটি দেখতে পাচ্ছি। তাহলে এটিকে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করব? যখন সহজ পদ্ধতি এই শব্দ দুটি যখন উল্লেখ করা থাকবে, তখন কিন্তু আমরা একটি নির্দিষ্ট নিয়মে এটিকে সমাধান করব। তাহলে নিয়মটি হচ্ছে কি? দেখো, এই যে ১৯৯ আমরা দেখতে পাচ্ছি এবং ১২৫, আমরা এই দুটি সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যাকে কিন্তু আমরা ভাঙবো, তাই না? এখন আমাদের শুরুতে বুঝতে হবে যে কোন সংখ্যাটি আমরা ভাঙবো। হ্যাঁ, কোনটিকে আমরা ভেঙে লিখব। আমরা দেখব যে এমন কোন সংখ্যা রয়েছে যেটি হয় ১০০-র কাছাকাছি রয়েছে, না হয় ২০০-র কাছাকাছি, অথবা ১,০০০-এর কাছাকাছি, অথবা ১০,০০০-এর কাছাকাছি। হ্যাঁ, এই সমস্ত সংখ্যাগুলোর কাছাকাছি যে সংখ্যাটি রয়েছে সেটিকে কিন্তু আমরা ভেঙে লিখব। যেমন দেখো, এখানে রয়েছে ১৯৯, এটি কিন্তু ২০০-র কাছের সংখ্যা, তাই না? যার কারণে এটিকে কিন্তু আমরা ভেঙে লিখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটিকে আমরা কিভাবে করে ভাঙবো? দেখো, আমরা প্রথমে একটি সমান চিহ্ন দিব। এবারে আমরা যেহেতু ২০০-র কাছের সংখ্যা, তাহলে আমরা কি করব? একটি ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দিয়ে প্রথমে লিখবো হচ্ছে ২০০। যেহেতু ২০০-র সবচাইতে কাছের সংখ্যা, এজন্য আমরা শুরুতে লিখলাম হচ্ছে ২০০। এবার ২০০ থেকে এই ১৯৯-এর ভিতরে কম রয়েছে না বেশি রয়েছে? এখানে কিন্তু কম রয়েছে। যেহেতু কম রয়েছে, যার কারণে আমরা এখানে একটি বিয়োগ দিয়ে দেবো। এবারে কত কম রয়েছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি ১৯৯, তার মানে ২০০ থেকে কিন্তু মাত্র ১ কম রয়েছে এখানে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু ১ কম রয়েছে, যার কারণে ২০০ থেকে আমরা বিয়োগ করে দেবো ১। আমরা এখানে লিখবো বিয়োগ ১। এখন মজার বিষয় কি দেখো, আমরা এখানে ব্র্যাকেটটাকে শেষ করে দেব। মজার বিষয় হচ্ছে এই যে ২০০ থেকে যদি আমরা এই ১টাকে বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু দেখো এই ১৯৯ আমরা পেয়ে যাব, তাই না? আমরা এখানে এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙবো যেন আমাদের এই যে মান, এই মানটি যেন ঠিক থাকে। ঠিক আছে? অর্থাৎ এই ১৯৯ যেন একই রকমভাবেই থাকে। হ্যাঁ, ২০০ থেকে ১কে বিয়োগ করলে কিন্তু এখানে আমরা ১৯৯ পাই, অর্থাৎ এই মানটি কিন্তু আমাদের ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ভাঙা শেষ। এবারে বাকি যা রয়েছে এতটুকুকে একই রকমভাবে রেখে দিব। গুণ ২৫ রয়েছে, আমরা লিখে দেব গুণ ২৫। আচ্ছা, এবারে কি করব? দেখো, নিচের লাইনে আরও একটি সমান চিহ্ন দিয়ে এখন এই যে ব্র্যাকেটটি আমরা দিয়েছি, এই ব্র্যাকেটের অর্থটা কি তোমরা কি বলতে পারো? এটির অর্থ হচ্ছে এই ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে, হ্যাঁ, এই প্রত্যেকটি সংখ্যার সঙ্গে আমরা এই ২৫কে কী করব? গুণ করব। যেহেতু গুণ ২৫ রয়েছে, তার মানে এই ২০০ দ্বারাও ২৫কে আমরা গুণ করব এবং ১ দ্বারাও ২৫কে আমরা গুণ করব। অর্থাৎ এই ২৫-এর সঙ্গে এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকেই গুণ করব। ঠিক আছে? আচ্ছা, এই জন্যই কিন্তু আমরা এখানে ব্র্যাকেটটাকে ব্যবহার করেছি। আচ্ছা, এবারে দেখো, এই ২০০-র সঙ্গে প্রথমে আমরা ২৫কে গুণ করব, তারপরে ১-এর সঙ্গে আমরা ২৫কে গুণ করব। প্রথমে আমরা লিখব হচ্ছে ২০০ গুণ ২৫। আচ্ছা, ২০০-র সঙ্গে আমরা ২৫কে গুণ করলাম। এরপরে দেখো, মাঝখানে কি রয়েছে? একটি বিয়োগ চিহ্ন রয়েছে। এই বিয়োগটাকে আমরা এই জায়গাতে দিয়ে দেবো। এবারে ১-এর সঙ্গে আমরা ২৫কে গুণ করবো। আমরা লিখবো হচ্ছে ১ গুণ ২৫। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে নিচের লাইনে এসে যদি আমরা এই গুণ ফলটিকে বের করি, দেখো, ২০০-র সঙ্গে ২৫কে গুণ করলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে ২৫ দুগুণ হচ্ছে ৫০। হ্যাঁ, এবং এখানে শূন্য রয়েছে কত? শূন্য রয়েছে একটি, দুইটি। দেখো, আমরা দুইটি শূন্য এখানে দিয়ে দিলাম। আমরা গুণ করলে পাবো হচ্ছে ৫,০০০। ঠিক আছে? তোমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করেও দেখতে পারো, আমাদের কিন্তু ৫,০০০ই হবে। হ্যাঁ, এবারে দেখো, এখানে মাঝখানে একটি বিয়োগ রয়েছে। বিয়োগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এখন বলা হয়েছে ১ গুণ ২৫। ১-এর সঙ্গে ২৫কে গুণ করলে হয় ২৫ একে ২৫। আমরা এখানে লিখে দিলাম ২৫। আচ্ছা, এবারে দেখো, যদি আমরা নিচে আরও একটি সমান চিহ্ন দিই, এখন এই ৫,০০০ থেকে যদি আমরা ২৫কে বিয়োগ করি, তাহলে কত থাকে? দেখো, আমরা জানি যে শেষের সংখ্যা থেকে কিন্তু শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে কত? এখানে রয়েছে কিন্তু শূন্য। শূন্য থেকে কি আমরা ৫কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ আমরা জানি বিয়োগ করতে গেলে এই প্রথম সংখ্যাটি কিন্তু বড় হতে হয়, তাই না? এবং এটি ছোট হতে হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটি রয়েছে শূন্য, মানে এটি কিন্তু ছোট এবং ৫ বড়। তাহলে আমরা শুরুতে এই
শূন্যটাকে বড় বানাবো। এটিকে আমরা কিভাবে বড় বানাবো? দেখো, আমরা পাশের ঘর থেকে 1কে ধার করে শূন্যের কাছে নিয়ে আসবো। কিন্তু যখন পাশের ঘরে গেলাম, গিয়ে দেখলাম কি যে এখানে ওর নিজের কাছে হতো শূন্য, মানে ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। তাহলে কি করব? তার পাশের ঘরে চলে যাব। এই ঘরে গিয়ে দেখলাম কি ওর কাছেও শূন্য রয়েছে, ওরও কিন্তু দেওয়ার মতো কিছু নেই। তাহলে তারপরে কি করব? এর পাশের ঘরে চলে যাব। এইখানে যখন গেলাম, এইখানে গিয়ে দেখলাম কি যে এইখানে রয়েছে 5। এখন আমরা কি করব? এই 5 থেকে কি সরাসরি এই শূন্যের কাছে আমরা 1কে আনতে পারবো না? আমরা যেভাবে করে ধাপে ধাপে 5-এর কাছে গিয়েছি সেইভাবে করে 1 দিতে দিতে আমরা এই শূন্যের কাছে আসব। যেমন দেখো, এই 5 থেকে যখন এই শূন্যের কাছে আমরা প্রথমে 1 দিলাম, এটি কিন্তু শুরুতে ছিল শুধুমাত্র শূন্য, তাই না? যখন 5 থেকে ওর কাছে আমরা 1কে নিয়ে আসলাম, তখন 1 এবং শূন্য মিলে হয়ে গেল 10, তাই না? এটি কিন্তু এখন হয়ে গেল 10। এবারে এই 10 থেকে যদি ওর কাছে আমরা 1 দিই, তাহলে কিন্তু এই শূন্যটা এবার হয়ে গেল 10, তাই না? এবং এই যে একটু আগে 10 ছিল, ও কিন্তু এখন হয়ে গেল 9। ও কিন্তু এখন আর 10 নেই, ও কিন্তু হয়ে গেল 9, তাই না? এখন ও হয়ে গেল 10। আবার এই 10 থেকে যদি ওর কাছে 1 দিই, তাহলে দেখো এই শূন্যটা 1 পেয়ে এখন ও কিন্তু হয়ে গেল 10, এবং এটি কিন্তু হয়ে গেল 9, তাই না? একটু আগে 10 ছিল, 1 দেওয়ার কারণে ও হয়ে গেল 9। তাহলে ও হলো 9, ও হলো 9, এবং এই 5 থেকে যেহেতু 1কে আমরা ধার করে দিয়েছিলাম, যার কারণে 5 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল এবারে 4। ঠিক আছে, এখন ও কিন্তু 10 হয়ে গেল। দেখো, এবার এই 10 থেকে কিন্তু 5কে আমরা বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5, আমরা এই শেষে লিখে দিলাম 5। হ্যাঁ, এবারে এই যে শূন্য দেখতে পাচ্ছি, এখানে কি শূন্য রয়েছে? না, এখন কিন্তু এখানে 9 রয়েছে, তাই না? এখন এই 9 থেকে যদি আমরা এই 2কে বিয়োগ করি, কত থাকে? 9 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 7, লিখে দিলাম 7। এবারে দেখো, এখানে রয়েছে কিন্তু 9, তাই না? এখানে কিন্তু আর শূন্য নেই, এখানে রয়েছে 9। তাহলে এই 9 থেকে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাহলে যেহেতু কোনো সংখ্যা নেই, যার কারণে 9টা এখানে চলে আসবে। হ্যাঁ, আমরা এখানে লিখে দিলাম 9। এবং এখানে কত দেখতে পাচ্ছি? এখানে যে 5 দেখতে পাচ্ছি, এখানে কি সেই 5 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু আছে 4, কারণ 1 কিন্তু কমে গেছে 5 থেকে, তাই না? এজন্য 5 থেকে 1 কমে গিয়ে যে 4 হলো, এই 4টাকে লিখে দেবো আমরা এই জায়গাতে, কারণ এখানে আর বিয়োগ করার মতো কিছুই নেই। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4975। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো 4975। আচ্ছা, এবার একই রকমভাবে যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ক একটু সমাধান করি, দেখো বন্ধুরা, আমরা 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হয়েছে 7240 গুণ 110। আচ্ছা, তাহলে এই দুটি সংখ্যার ভিতরে আমরা কোন সংখ্যাটিকে ভাঙবো? আমরা জানি যে এমন একটি সংখ্যাকে ভাঙবো যেটি হয় 100-র কাছাকাছি, না হলে 200, না হলে 300, না হলে 400, কিংবা 10,000, 1000। এই যে সমস্ত সংখ্যাগুলোর সঙ্গে শূন্য রয়েছে, সেই সংখ্যার কাছাকাছি কোনটা রয়েছে? দেখো, এটা রয়েছে 7240, এবং এখানে রয়েছে 110। এটি কিন্তু 100-র কাছের সংখ্যা, তাই না? আচ্ছা, যার কারণে এটিকে কিন্তু আমরা ভাঙবো, তাই না? কারণ 100 থেকে এখানে কিন্তু মাত্র 10 বেশি রয়েছে, তাই না? যার কারণে এটিকে কিন্তু আমরা এবারে ভাঙবো। তাহলে এটিকে একই রকমভাবে রেখে দেবো, আমরা লিখবো 7240। এরপরে গুণ রয়েছে, গুণটাকেও একই রকমভাবে রেখে দেবো, শুধু এই সংখ্যাটাকে ভাঙবো। এখানে রয়েছে কত? 110। তাহলে এটি কার কাছের সংখ্যা? 100-র কাছের সংখ্যা, যার কারণে একটি ব্র্যাকেট দিয়ে প্রথমে লিখবো কিন্তু 100। যেহেতু 100-র কাছের সংখ্যা, এই জন্য লিখলাম 100। এবার 100 থেকে, হ্যাঁ, 100 থেকে এখানে কি বেশি রয়েছে না কম রয়েছে? যেহেতু এখানে বেশি রয়েছে, তার মানে আমরা কি করবো? একটি যোগ দিব। যেমন আগে ছিল কম, যার কারণে বিয়োগ করেছি। এবার যেহেতু 100-র চাইতে বেশি রয়েছে, যার কারণে আমরা একটি যোগ দিব। এখন কত বেশি রয়েছে? এখানে রয়েছে 110, তাই না? তার মানে 100-র পরে আরও 10 বেশি রয়েছে, যার কারণে সেই 10কে আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, তাহলে লিখলাম 100 যোগ 10। এবারে দেখো, 100-র সঙ্গে যদি আমরা এই 10কে যোগ করি, তাহলে কত হয়? 100 এবং 10 মিলে হয় 110। এটির সমান কি হয়? হ্যাঁ, এটির সমান কিন্তু হয়, অর্থাৎ আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই না? তাহলে দেখো, আমরা কিন্তু এইভাবে করে এটিকে ভেঙে তারপরে লিখব। এবার এই যে ব্র্যাকেট দিয়েছি, এটির কি অর্থ? ঠিক আগের মতোই, এই যে 7240 দেখতে পাচ্ছি, এটির সঙ্গে আমরা এই ব্র্যাকেটের ভিতরের 100কেও গুণ করব, আবার এর সঙ্গে আমরা 10কেও গুণ করব, তাই না? মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রয়েছে, হ্যাঁ, এটি দ্বারা আমরা এই দুটির সঙ্গেই কিন্তু গুণ করব। তাহলে শুরুতে আমরা কি লিখব? এই 7240-এর সঙ্গে প্রথমে আমরা 100কে গুণ করি। দেখো, 7240 এর সঙ্গে গুণ করবো হচ্ছে 100। আচ্ছা, এরপরে দেখো, এখানে মাঝখানে যেহেতু একটি যোগ রয়েছে, এই চিহ্নগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু যোগ রয়েছে, যার কারণে এই জায়গাতে আমরা একটু যোগ দিয়ে দেব। এবারে এই 7240-এর সঙ্গে আমরা 10কে গুণ করে দেব। আমরা লিখব 7240, এর সঙ্গে গুণ করবো কাকে? এই 10কে। আচ্ছা, তাহলে দুটিকেই কিন্তু আমরা লিখলাম। এখন নিচের লাইনে যদি আমরা গুণ করে উত্তরটাকে লিখি, দেখো 7240-এর সঙ্গে যখন আমরা 100কে গুণ করব, তখন কত হবে? দেখো, 1 দ্বারা আমরা এই পুরোটাকে গুণ করলে কত হবে? 7240, 1-এ 7240, এই পুরো সংখ্যাটি লিখব 7240।
এবারে হ্যাঁ, এই যে 7240 লিখলাম, এর সঙ্গে আমরা দেখবো যে এই জায়গাতে কয়টি শূন্য রয়েছে। এখানে কিন্তু শূন্য রয়েছে কয়টি, একটি দুইটি, এই দুটি শূন্যকে এই পাশে আমরা লিখে দিলেই কিন্তু গুণফলটা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আলাদাভাবে আর গুণ করার কোনো দরকার নেই। এটা হচ্ছে গুণ করার সবচেয়ে সহজ উপায়। ঠিক আছে, যদি একের পরে শূন্য থাকে, একটি শূন্য, দুটি শূন্য, তিনটি শূন্য বা যে কয়টি শূন্যই থাকুক না কেন, এরকম কোনো সংখ্যার সঙ্গে যখন আমরা কোনো একটি সংখ্যাকে গুণ করব, তখন কি করব, এই সংখ্যাটি লিখে দিয়ে তারপর একের পরে যে কয়টি শূন্য রয়েছে সেই কয়টি শূন্য লিখলেই গুণফলটা অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। এবার দেখো এখানে রয়েছে যোগ, আমরা যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবার 7240-এর সঙ্গে কতকে গুণ করব, 10কে। তার মানে যেহেতু এখানে একের পরে শূন্য রয়েছে, তার মানে আমরা কি করব, এই সংখ্যাটি লিখব প্রথমে 7240, এরপরে একের পরে যে কয়টি শূন্য রয়েছে সেই কয়টি শূন্যকে এখানে দিয়ে দেবো। তাই না, একের পরে শূন্য রয়েছে কয়টি, একের পরে শূন্য রয়েছে একটি, যার কারণে একটি শূন্যকে দিলেই আমরা এখানে গুণ ফলটাকে পেয়ে যাব। আমাদের আর আলাদাভাবে গুণ করার দরকার নেই। ঠিক আছে, তোমরা আলাদাভাবে যদি গুণও করো দেখবে যে এটিই কিন্তু উত্তর হবে। আচ্ছা, এখন আমাদের কি বলা হয়েছে, এই সংখ্যার সঙ্গে আমাদের এই সংখ্যাটাকে কি করতে বলা হয়েছে, যোগ করতে বলা হয়েছে। দেখো মাঝখানে কিন্তু একটি যোগ চিহ্ন রয়েছে, তাই না। আচ্ছা, যেহেতু যোগ করতে বলা হয়েছে, তাহলে আমরা যদি এই দুটিকে যোগ করি, দেখো আমরা জানি শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। এখানে রয়েছে শেষে শূন্য, এখানেও শূন্য, শূন্য এবং শূন্যকে যোগ করা হয় শূন্য, আমরা শেষে লিখে দিলাম শূন্য। এবার এই শূন্যের সঙ্গে এই শূন্যকে যোগ করলে কিন্তু আবারও শূন্য শূন্য মিলে হয় শূন্য, লিখে দিলাম শূন্য, আগে লিখে দিলাম শূন্য। এবার এখানে রয়েছে শূন্য, এখানে রয়েছে 4। দেখো শূন্য এবং 4কে যোগ করলে কিন্তু 4 হয়, আমরা লিখে দিলাম 4। তার আগে রয়েছে 4 এবং এখানে রয়েছে 2, 4 এবং 2কে যোগ করলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। এখানে রয়েছে 2, এখানে রয়েছে 7, 2 এবং 7কে যোগ করলে হয় 9, আমরা লিখে দিলাম 9। এখন দেখো এখানে রয়েছে 7, এখানে কিন্তু আর কিছুই নেই, তাহলে এই 7টাকে আমরা আগে লিখে দেব। তাহলে এই যে সংখ্যাটি আমরা পাচ্ছি, হ্যাঁ, এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি সকলে তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ককে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, যেহেতু এখানের প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে দেখো আমি 3 নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখাচ্ছি না, এটি তোমরা এই একই রকম নিয়মেই সমাধান করবে। এরপরে 4 নাম্বারটা আমি করে দেখাচ্ছি। দেখো 4 নম্বরে বলা হয়েছে 6520 গুণ 1001, তাই না। তাহলে আমরা এখানে কোন সংখ্যাটিকে ভাঙবো, আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি লক্ষ্য করি যে কোন সংখ্যাটি 100 অথবা 1000 অথবা 10,000 এর কাছে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু রয়েছে 1001, অর্থাৎ এটি 1000-এর কাছের সংখ্যা। তার মানে এটিকে কিন্তু আমরা ভেঙে লিখব। আমরা লিখব হচ্ছে এটিকে একই রকমভাবে রেখে দেব 6520 গুণ, এই পর্যন্ত একই রকমভাবে রাখবো। এবার এই সংখ্যাটিকে ভাঙবো, আমরা একটি ব্র্যাকেট দিব। এখন এটি কার কাছের সংখ্যা, যেহেতু 1001, তার মানে কিন্তু এটি 1000-এর কাছের সংখ্যা, তাই না। তার মানে আমরা প্রথমে লিখব 1000। এখন 1000 থেকে এখানে কি বেশি রয়েছে না কম রয়েছে, এখানে কিন্তু বেশি রয়েছে, যেহেতু 1001, তাই না। যেহেতু বেশি রয়েছে তার মানে কি দেব, যোগ না বিয়োগ, আমরা জানি বেশি থাকলে দিতে হয় যোগ, আমরা একটি যোগ দিয়ে দিলাম। এখন কত বেশি রয়েছে, দেখো 1000 তো আছেই, তারপরে কিন্তু আরও 1 বেশি রয়েছে, যেহেতু 1 বেশি রয়েছে এই জন্য আমরা এখানে লিখে দেব 1, অর্থাৎ 1000 যোগ 1। এখন দেখো এই 1000-এর সঙ্গে 1কে যোগ করলে কিন্তু 1001 হয়, এটির সমানই কিন্তু হয়, তাই না। অর্থাৎ আমাদের ভাঙাটা কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই 6520-এর সঙ্গে আমরা প্রথমে 1000-কেও গুণ করব এবং এর সঙ্গে তারপরে আমরা এই 1কেও কিন্তু গুণ করব, তাই না। আচ্ছা, তাহলে আমরা শুরুতে লিখব হচ্ছে 6520, এর সঙ্গে গুণ করব হচ্ছে 1000-কে, আমরা লিখে দিলাম 1000। এরপরে দেখো মাঝখানে যেহেতু একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা এখানে এই যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে এই 6520-এর সঙ্গে আমরা 1কে গুণ করব, 6520 গুণ করব হচ্ছে এর সঙ্গে আমরা 1কে। আচ্ছা, এবার নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন এই দুটিকে যদি শুরুতে গুণ করি, আমরা জানি যে 1-এর পরে যদি শূন্য থাকে এই সমস্ত সংখ্যার সঙ্গে, হ্যাঁ, যে কোনো সংখ্যাকে যদি গুণ করি তাহলে কিন্তু গুণটা খুব সহজেই আমরা গুণফলটা বের করতে পারি, তাই না। আমরা কি করব, এই সংখ্যাটিকে লিখে দেব 6520, হ্যাঁ, এর সঙ্গে আমরা এই 1-এর পরে যে কয়টা শূন্য রয়েছে সেই কয়টি শূন্যকে লিখে দেবো, যেমন 1 2 3টি, দেখো একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, আমরা কিন্তু এখানে লিখে দিলাম। তাহলে আমাদের গুণফলটা বের হয়ে গেল। এটি কিন্তু শুধুমাত্র এখানে যদি 1 থাকে শুরুতে, তাহলে কিন্তু এই নিয়মে তোমরা গুণফলটা বের করবে। তবে এখানে 1-এর জায়গাতে যদি 2 থাকে, 3 থাকে, তাহলে কিন্তু এই শূন্যগুলো এইভাবে লিখলে হবে না, তখন কিন্তু আলাদাভাবে গুণ করতেই হবে। ঠিক আছে, শুধুমাত্র সামনে 1 থাকলে আমরা এই নিয়মটি অনুসরণ করব। হ্যাঁ, আচ্ছা, এবারে যোগ রয়েছে মাঝখানে, আমরা যোগটাকে একই রকমভাবে রাখলাম। এবার এই দুটিকে যদি আমরা গুণ করি, 6500
20-এর সঙ্গে যদি 1কে আমরা গুণ করি, হ্যাঁ, তাহলে তো আমরা এটিই পাবো, কারণ 1-এর সঙ্গে যাকেই গুণ করবো না কেন আমরা জানি এটিই উত্তর হয়। 6520 একে 6520ই হবে, তাই না? আমরা এখানে লিখে দিলাম 6520। আচ্ছা, এবার নিচে আরও একটি সমান চিহ্ন দিয়ে, যেহেতু মাঝখানে যোগ রয়েছে, আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দিব। দেখো, শেষের সংখ্যা দুটিকে যদি শুরুতে আমরা যোগ করি, শেষে রয়েছে 0, এখানে রয়েছে 0, 0 এবং 0কে যোগ করলে হয় হচ্ছে 0। আমরা এখানে লিখে দিলাম, দেখো শেষে লিখে দিলাম আমরা 0। হ্যাঁ, তারপরে দেখো এখানে এর আগে রয়েছে 0, এখানে রয়েছে 2, 0 এবং 2কে যোগ করলে হয় 2, আমরা লিখে দিলাম 2। এখানে আগে রয়েছে 0, এখানে রয়েছে 5, 0 এবং 5কে যোগ করলে হয় 5, আমরা আগে লিখে দিলাম 5। এখানে রয়েছে 0, এখানে রয়েছে 6, 0 এবং 6কে যোগ করলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। এবার দেখো এখানে রয়েছে 2, এখানে কিন্তু আগে আর কোনো সংখ্যা নেই, তাহলে এই 2টাকে আমরা একই রকমভাবে রেখে দেবো। 5 রয়েছে, এখানে আগে কোনো সংখ্যা নেই, যার কারণে 5টাকেও একই রকমভাবে এখানে রেখে দেবো। এখানে রয়েছে 6, এখানে আর কোনো সংখ্যা নেই, যার কারণে 6টাকেও একই রকমভাবে রেখে দিব। তাহলে এই যে সংখ্যাটি আমরা পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকেই লিখে দেব। ঠিক আছে, এইভাবে করে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করব। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যদি আমরা এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সহজ পদ্ধতিতে ভাগ করি। আচ্ছা, আমরা কিন্তু এবারে দেখো নিচে কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি, এগুলোকে আমাদের সহজ পদ্ধতিতে ভাগ করার কথা বলা হয়েছে, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্নের 1-এ বলা হয়েছে 67,458 ভাগ 100, তাই না? তাহলে এগুলোকে আমরা খুব সহজ নিয়মে কিভাবে করে এটিকে সমাধান করতে পারি। দেখো, আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের হয় 100 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, না হলে 10 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, কিংবা 1000 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। হ্যাঁ, এরকম কোনো সংখ্যা দিয়ে কিন্তু আমাদের ভাগ করতে বলা হয়েছে। তো এটিকে আমরা সহজে কিভাবে করে সমাধান করবো, এটি কিন্তু একদমই সহজ। দেখো, আমরা এই প্রশ্ন দেখেই উত্তরটিকে বের করতে পারবো। কিভাবে? দেখো, আমরা দেখবো যে এই যে কত দ্বারা ভাগ করতে বলা হয়েছে, যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি 100 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা দেখবো 100-র পরে কয়টি শূন্য রয়েছে। এখানে দেখো কয়টি শূন্য রয়েছে, 1টি 2টি, মানে 1-এর পরে কয়টি শূন্য রয়েছে, 1টি 2টি। যে কয়টি শূন্য থাকবে আমরা এখান থেকে এই ভাজ্য থেকে, ভাজ্যের উল্টো দিক থেকে সেই কয়টি সংখ্যার নিচে একটি দাগ দিব। যেমন এখানে শূন্য রয়েছে 1টি 2টি, যার কারণে আমরা এখানে উল্টো দিক থেকে 1 2 এই দুটি সংখ্যার নিচে আমরা একটি এরকমভাবে করে দাগ দিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ, এবং এটি ছাড়া বাকি যে সংখ্যাগুলো থাকবে, এখানে বাকি যে অঙ্কগুলো থাকবে, এটির উপরে আমরা কী করবো, এরকম গোল করে একটি দাগ দিয়ে দেবো। এভাবে গোল করে আমরা একটি দাগ দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এই যে গোল করে দাগ দিয়েছি, এটি হচ্ছে আমাদের উত্তর, মানে এটি হচ্ছে আমাদের ভাগফল। ঠিক আছে? এই গোল অংশটুকুর ভিতরে রয়েছে 674, এটি হচ্ছে আমাদের ভাগফল। এবং এই যে দাগ দিয়েছি আমরা, হ্যাঁ, এখানে রয়েছে কত, 58, এটি হচ্ছে আমাদের ভাগশেষ। এটিকে হচ্ছে আমরা বলবো ভাগফল এবং এটিকে বলবো ভাগশেষ। দেখো কত সহজ। আমরা এবার লিখবো হচ্ছে কি, অতএব, আমরা লিখবো অতএব, অতএব ভাগফল, ভাগফল কত, ভাগফল হচ্ছে 674 এবং 674 এবং ভাগশেষ, ভাগশেষ, ভাগশেষ হচ্ছে কত, ভাগশেষ হচ্ছে 58। ঠিক আছে, আমরা লিখবো ভাগশেষ 58। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো ভাগফল 674 এবং ভাগশেষ 58। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আবার যদি আমরা 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে, এখানে বলা হয়েছে 82,500 ভাগ 10। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 10, তার মানে 10-এর ভিতরে যে কয়টি শূন্য রয়েছে, হ্যাঁ, আমরা সেই কয়টি সংখ্যাকে কিন্তু উল্টো দিক থেকে দাগ দিব। যেমন এখানে 10-এর ভিতরে শূন্য রয়েছে কয়টি, 1টি, যার কারণে উল্টো দিক থেকে আমরা এই একটি অঙ্কের নিচে আমরা এইভাবে করে একটি দাগ দিব। এবং এই একটি বাদে বাকি যে সংখ্যাগুলো রয়েছে বা যে অঙ্কগুলো রয়েছে, এগুলোকে আমরা কী করবো, একটি গোল বৃত্ত দেবো, তাই না? এভাবে একটি গোল বৃত্ত দেবো। তাহলে দেখো এই বৃত্তের ভিতরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি 8250, এটি হচ্ছে আমাদের ভাগফল এবং এই শূন্যটি হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, আমরা কি লিখব, আমরা কিন্তু লিখবো হচ্ছে অতএব, ঠিক একই রকমভাবে লিখব, অতএব আমরা লিখবো হচ্ছে অতএব ভাগফল, অতএব ভাগফল 8250 এবং ভাগশেষ, এবং ভাগশেষ, ভাগশেষ আমরা কত দেখতে পাচ্ছি,
শুধুমাত্র শূন্য, শুধুমাত্র শূন্য। এবং দেখো যখন শুধুমাত্র শূন্য ভাগশেষ থাকবে তখন কিন্তু এই ভাগশেষটাকে আমাদের না লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। শূন্য থাকলে কিন্তু আমরা ভাগশেষটাকে লিখবো না, হ্যাঁ আমরা শুধুমাত্র ভাগফলটাকে লিখবো। আমরা লিখবো ভাগফল 8250, এতটুকু লিখলেই হবে, এটা আমাদের না লিখলেও কোনো সমস্যা নেই। এবার একই রকমভাবে যদি এর পরবর্তী অঙ্কগুলো একটু লক্ষ্য করি আমরা, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 6-এর 3 নম্বরে বলা হয়েছে 90,865 ভাগ 100। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 100-র ভিতরে কয়টি শূন্য রয়েছে? দেখো শূন্য রয়েছে একটি, দুইটি। যেহেতু দুইটি শূন্য তার মানে উল্টো দিক থেকে আমরা এই দুটি সংখ্যার নিচে আমরা এরকম একটি দাগ দিয়ে দিলাম, তাই না? এবং বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা কি করব, এগুলোর উপরে কিন্তু আমরা একটি এইভাবে করে গোল দাগ দেবো, মানে একটি বৃত্ত দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি বুঝতে পারি, এই বৃত্তের ভিতরে যা রয়েছে এটি হচ্ছে আমাদের ভাগফল। আমরা লিখবো অতএব, আমরা লিখবো হচ্ছে কি অতএব, অতএব ভাগফল, ভাগফল কত পাচ্ছি আমরা? আমরা কিন্তু পাচ্ছি ভাগফল 908, তাই না? 908 এবং এবং ভাগশেষ, আমরা ভাগশেষ কত পাচ্ছি? দেখো ভাগশেষ কত পাচ্ছি? ভাগশেষ পাচ্ছি কিন্তু 65, আমরা লিখে দেব 65, ঠিক আছে। আচ্ছা এটি কিন্তু আমাদের উত্তর, হ্যাঁ উত্তর দিয়ে কিন্তু আমরা এতটুকু লিখে দিলেই হয়ে যাবে। এবারে 4 নম্বরে বলা হয়েছে 85,200 ভাগ 100। আচ্ছা তাহলে আমরা এখানে 100-র ভিতরে কয়টি শূন্য দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 100-র ভিতরে শূন্য রয়েছে একটি, দুইটি। যেহেতু দুইটি শূন্য তার মানে উল্টো দিক থেকে দুটি সংখ্যার নিচে আমরা একটি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই দুটি সংখ্যা বাদে বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর উপর আমরা একটি কী করলাম, গোল করে দাগ দিলাম, মানে বৃত্ত দিলাম। তাহলে দেখো বৃত্তের ভিতরে আমরা দেখতে পাচ্ছি 852, তাই না? তাহলে এটি হচ্ছে কি আমাদের ভাগফল। এবং এই যে দুটি শূন্য দেখতে পাচ্ছি, আমরা জানি দুটি শূন্য থাকা যে জিনিস, একটি শূন্য থাকাও কিন্তু সেই একই জিনিস, 5টি শূন্য থাকাও কিন্তু সেই একই জিনিস, শূন্য তো শূন্যই, তাই না? তাহলে আমাদের ভাগফল হচ্ছে 852 এবং ভাগফল কিন্তু শূন্য, ভাগশেষ কিন্তু শূন্য। আমরা জানি যখন ভাগশেষ শূন্য হয় তখন আর এটিকে আমাদের লিখতে হয় না, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে অতএব ভাগফল, অতএব ভাগফল, আমরা কি লিখবো, ভাগফল, ভাগফল পাচ্ছি কত, 852, আমরা লিখে দিলাম 852, ঠিক আছে। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এতটুকু লিখলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে আশা করি এই সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।